গুড আফটারনুন স্টুডেন্টস, তাহলে চলে এসেছি আজকে আমাদের সেকেন্ড ক্লাসে। তো আজকে আমাদের 26 তারিখের ক্লাস, আজকে 25 ডিসেম্বরের পরের দিন। সবাইকে প্রথমত জানাই বিলেটেড মেরি ক্রিসমাস। আশা করি তোমরা খুব ভালো করে কাটিয়েছো তোমাদের ক্রিসমাস। এবং চলো আজকে আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করব। কিন্তু শুরু করার আগে একটা কথা বলি যে আমি সংখ্যাগুরু মানের শ্রেণীবদ্ধ নয় এমন রাশিতত্ত্বের ক্ষেত্রে সংখ্যাগুরু মানটা বলেছিলাম, শুধু শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের। হ্যাঁ, সবাইকে গুড আফটারনুন। গুড আফটারনুন যারা যারা লিখেছো কমেন্টে, সবাইকে গুড আফটারনুন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সকলে সুস্থ আছো, পড়াশোনা করছো মন দিয়ে, তাহলে অঙ্ক করছো অবশ্যই। তাহলে আগের দিন আমরা খুব একটা মজার জিনিসে শেষ করেছিলাম, তো গাউসের গল্প বলছিলাম আগের দিন। তো চলো আজকে সংখ্যাগুরু মান যদি শ্রেণীবদ্ধ হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, মেরি ক্রিসমাস, সবাইকে মেরি ক্রিসমাস। সায়ন লিখেছে। আচ্ছা, তাহলে যদি সংখ্যাগুরু মান শ্রেণীবদ্ধ হয় তাহলে সেই ক্ষেত্রে কি করে সংখ্যাগুরু মান বার করব? ঠিক আছে, তাহলে ধরো শ্রেণী, আর এখানে ধরো পরিসংখ্যা। শ্রেণী ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর এখানে ধরো আছে 2, 5, 9, 7, 6, 1। ঠিক আছে, বেশি করলাম কি? এই হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে সংখ্যাগুরু মান কি করব? সংখ্যাগুরু মান বের করার জন্য যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা হলো, আগে লিখে নিই। সংখ্যাগুরু মান সমান সমান L1 প্লাস FM মাইনাস FM মাইনাস 1 বাই 2 FM মাইনাস FM মাইনাস 1 মাইনাস FM প্লাস 1, পুরোটা ইন্টু এইচ। এইবার তোমরা দেখবে বইতে F0, F1 এরকম ভাবেও করা আছে, সেটাও করতে পারো, বাট ভবিষ্যতে, ঠিক আছে, ভবিষ্যতের পার্সপেক্টিভে আমি FM মাইনাস 1 এটাই পরবর্তীকালে গিয়ে কাজে লাগে। এটা নোটেশন, আসলে বোঝার জন্য নোটেশন। ঠিক আছে, কেন FM মাইনাস 1 কেন FM প্লাস 1 করেছি তার পিছনে একটু কারণ আছে, বলে দিই। তাহলে সবার প্রথমে আমাকে বুঝতে হবে কি, যে আমার L1 খোঁজার জন্য আমাকে কি জানতে হবে? সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। মধ্যমার ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? মধ্যমা সম্বলিত শ্রেণী। তাহলে সংখ্যাগুরু মানের জন্য সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। বলো তো এর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম বা বড় সংখ্যা কি আছে? এখানে 2, এখানে 5, এখানে 9। ম্যাক্সিমাম নাম্বারটা কি আছে? সব থেকে বড় সংখ্যা কি আছে? 9 আছে, কারেক্ট। তাহলে এইটা হয়ে গেল আমার FM। FM মানে কি? FM রেডিও নয় কিন্তু, FM মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মানে সর্বাধিক পরিসংখ্যা, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে সর্বাধিক পরিসংখ্যা, সেই জন্য ওটাকে আমরা কি বলি? FM। ঠিক আছে, এই নিচে সাফিক্সে এমটা আমরা লিখি। ঠিক আছে, ওকে। এইবার FM এর ঠিক আগে যেটা থাকবে এইটা হয়ে গেল FM, ছোট করে লিখি। ঠিক FM এর ওপরে যেটা থাকবে সেটাকেই বলবো FM মাইনাস 1, কারণ পিছনে। আর ঠিক তার নিচেরটাকেই কি বলবো? FM তারপরে, তাই FM প্লাস 1। ক্লিয়ার কনসেপ্ট? একদম সিম্পল কনসেপ্ট। পরিসংখ্যা দেখো, যেখানে সব থেকে বেশি পরিসংখ্যা আছে সেইটা FM, তার ওপরেরটা হয়ে যাবে FM মাইনাস 1, FM প্লাস 1। ভেরি সিম্পল। তাহলে যদি এইটা FM হয় তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী কোনটা হবে? 30 থেকে 40। তাহলে এই 30টা হয়ে গেল আমার L1। তাহলে L1 এর ডেফিনেশন কি পেয়ে গেলাম? সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর
নিম্ন পরিসংখ্যা। এফএম কি হয়ে গেল? সর্বাধিক পরিসংখ্যা। এফএম -1 কি হয়ে গেল? সর্বাধিক পরিসংখ্যার পূর্ববর্তী পরিসংখ্যা। সর্বাধিক পরিসংখ্যার পূর্ববর্তী পরিসংখ্যা। এই যে সর্বাধিক পরিসংখ্যার পূর্ববর্তী পরিসংখ্যা। তাহলে এফএম +1 কি হবে? সর্বাধিক পরিসংখ্যার কি পরবর্তী। এটা আগেরটা পূর্ববর্তী ছিল, এটা পরবর্তী পরিসংখ্যা। ডান, সব হয়ে গেল। আরেকটা কি বেঁচে রইল? এইচ। তাহলে এখানে এফএম হয়ে গেল 9, এফএম -1 5, এফএম +1 হয়ে গেল কত? 7। আর এইচ কি? শ্রেণী দৈর্ঘ্য। 30 থেকে 40 শ্রেণী দৈর্ঘ্য কত? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি লেখা যাবে। একটু কমেন্টটা দেখি, একটু ওপরে একটু কমেন্টটা করো দেখি, একটু কমেন্ট বক্সের চ্যাটটা ওপরে করো একটু। মাধ্যমিকে লেখা যাবে স্যার? ভুল না, না ভুল বলার কোনো চান্স নেই, ভুল বলার এটা কোনো চান্স নেই। এই ফর্মুলাটা 11-এর বইতে পাবে তোমরা, তো ফর্মুলাটা ভুল কোথা থেকে হবে? এই ফর্মুলাটা তোমরা আরামসে লিখতে পারো। এটা বোঝার জন্য স্ট্যান্ডার্ড ফর্মুলা আবার 11-এ গিয়ে নতুন ফর্মুলা শিখবে, তার থেকে বেটার ওই নতুন নোটেশন শিখবে, তার থেকে বেটার আমি একবার এটাকে এফএম, এটাকে এফএম -1, এফএম +1। এফএম মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম মানে সর্বাধিক, তার আগেরটা হবে এফএম -1, তারপরেরটা হবে এফএম +1। হ্যাঁ, আর যারা যারা H10 লিখেছো একদম ঠিক আছে, বোঝা গেল। এবার জাস্ট ফর্মুলায় পুট করো ভ্যালুগুলো, উত্তর পেয়ে যাবে। যখন অঙ্ক করবো তখন বলবো। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, আর বললাম না? এইচ আমরা সবাই জানি শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমার মতোই, ঠিক আছে। L1 মধ্যমার মতোই, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী, নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন পরিসংখ্যা লিখেছি, দেখেছো? নিম্ন শ্রেণী সীমানা হবে, নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এই যে L1, এইটা হচ্ছে আমার L1। তাহলে যখনই মধ্যমার ক্ষেত্রেও তাই, সংখ্যাগুরু মান মধ্যমার ক্ষেত্রে মধ্যমা সম্বলিত যে আমরা শ্রেণীটা পাবো তার নিম্ন শ্রেণী সীমানা, ঠিক আছে, নিম্ন শ্রেণী সীমানা, লোয়ার বাউন্ডারিটা, ঠিক আছে। চলো আমরা এবার আসি, এবার অঙ্কে, মেন অঙ্কে চলে আসি। এইটা আমাদের কাজে লাগবে। শূন্যস্থান পূরণ। কি বলেছে? যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতা মাপক। বলো, প্রবণতার মাপক মানে কি? প্রবণতা মাপা হয় বলো, কমেন্ট করো, তোমরা জানো একদম। আয়ন সবার আগে উত্তর দিয়েছে, লিখেছে কেন্দ্রীয়, শ্রেয়া দিয়েছে, সায়ন দিয়েছে, একদম সবাই ঠিকই উত্তর দিয়েছো। কেন্দ্রীয় প্রবণতা মাপক, বোঝা গেল? সবাই ঠিক উত্তর দিয়েছে। একদম সাধারণ ব্যাপার শুরুতেই বলে দিয়েছি, সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার জন্য বা কেন্দ্রীয় প্রবণতা। এরকম কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরে সব জায়গায় দিতে পারে, শূন্যস্থান, সত্য মিথ্যা বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছি, এমসিকিউ, সব জায়গায় দিতে পারে। নেক্সট প্রশ্ন দেখি। x1 x2 x3 ... xn এর গড় x হলে, xn এর গড় এটা x বার হবে, বুঝলে? xn এর গড় x বার হলে a x1 a x2 a x3 ... a xn এর গড় ড্যাশ a যেখানে নট ইকুয়াল টু 0। খুব সহজ ব্যাপার। যদি এতগুলোর গড় বলে থাকে x বার, তাহলে কি লিখতে পারি? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ... xn পুরোটা বাই n, তার গড় কি হয়ে গেল? x বার, তার গড় কি হয়ে গেল?
এক্স বার। ঠিক আছে, খুব সহজ ব্যাপার। এবার কার গড় জানতে চেয়েছে, এ এক্স ওয়ান। আচ্ছা, এখান থেকে আরেকটা স্টেপ, এনটাকে গুণ করে দাও, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্লাস ডট 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 এক্স এন, এর গড় হয়ে গেল এন এক্স বার। ডান, এটাকে বক্স করে রাখি। জানতে চেয়েছে কার গড়, এ এক্স ওয়ান, চলে আসি, এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু প্লাস ডট 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 এ এক্স এন, তার গড়, এর গড় নির্ণয় করতে বলেছে, তাই তো? এর গড় নির্ণয় করতে বলেছে। তাহলে এন সংখ্যকই রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার কি করব, এখান থেকে এ কমন নিয়ে নিতে পারি। এ যেই কমন নিয়ে নেবো, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 এক্স এন, পুরোটা বাই এন হয়ে গেল। কমন নিয়ে নিলাম এ। এইবার এই পুরোটার মান কি আছে, এই পুরোটার মান আছে এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স থ্রি ডট 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 এক্স এন, এর মান আছে এন এক্স বার। তাহলে এ ইন্টু এন এক্স বার বাই এন, এন এন কেটে গেল, এ এক্স বার, এ এক্স বার। বোঝা গেল না যায়নি? এ এক্স বার, হ্যাঁ এ এক্স বার। যারা উত্তর দিয়েছো একদম ঠিক। হ্যাঁ, এই সাজেশন তো দেখো, এইখানে যে অঙ্কগুলো আমরা করছি সেগুলো মাধ্যমিকের কথা ভেবেই কিন্তু অঙ্কগুলো করা হচ্ছে। মাধ্যমিক 2024 যেটা তোমরা দিতে চলেছো, সেই কথা ভেবেই কিন্তু এখানে আমরা এই প্রশ্নগুলোকে করেছি। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় আসবে বলেই এগুলো করানো হচ্ছে। সেই জন্যই বলছি এগুলো ভালো করে করো, এবং আমাদের যে ইউটিউবে দেখবে আরও ভিডিও আছে, ধরো সংখ্যা এই রাশি বিজ্ঞান চ্যাপ্টারের আমারই ভিডিও আছে। যদি কোনো অঙ্ক ধরো তোমাদের ডাউট হয়, তুমি আমার সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমাদের ইউটিউবে দেখবে, লিখবে যে টিউটোপিয়া ক্লাস 10, তাহলেই তুমি এই আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবে। সেখানে দেখবে রাশিবিজ্ঞান অধ্যায়ের সব অঙ্ক, যেগুলো তোমাদের হয়তো এর বাইরেও কোনো অঙ্ক তোমাদের ডাউট হতে পারে বা আটকে আছে, সেটা তোমরা ওখানে সমাধান পেয়ে যাবে। সেখানে আমি তোমাদেরকে রাশিবিজ্ঞান ওখানে পড়িয়েছি, আমার ভিডিওটা দেখে নেবে, সব অঙ্ক সব টপিক তোমাদের রাশিবিজ্ঞানের ওখানে ক্লিয়ার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আমাদের সারা বছর লাইভ ক্লাস চলে, তোমাদের এটা জানো, তোমাদেরকে আমি বলি প্রতিবারই যে আমাদের সারা বছর লাইভ ক্লাস চলে। তোমরা সারা বছর লাইভ ক্লাস জয়েন করতে পারো। এবার দেখো, এখন আমরা একটা লিমিটেড অঙ্ক নিয়ে আমাদেরকে করতে হবে, কারণ এখন পরীক্ষার সময়, এখন তো সব অঙ্ক আমরা করতে পারবো না। এবার লিমিটেড অঙ্কগুলোই হচ্ছে তোমাদের জন্য সাজেশন, যেটা তোমাদের মাধ্যমিকে 2024 আসার জন্য সব থেকে উপযুক্ত, সেই অঙ্কগুলো এখানে করা হচ্ছে। ঠিক আছে, তো এবার সারা বছর তোমরা লাইভ ক্লাস জয়েন করতে পারো। যারা এরপরে ভবিষ্যতে যে কোনো বিভাগ, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যেই সাবজেক্টটি নিতে চাও, তোমরা কিন্তু সারা বছর আমাদের লাইভ ক্লাস পেতে পারো। তার জন্য টিউটোপিয়া লাইভ অ্যাপ ডাউনলোড করে রাখো এবং চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে, এবং সেখানে তোমরা জানতে পারবে, লাইভ আপডেট পেতে পারবে, এবং অ্যাপেও আমাদের লাইভ আপডেট আসতে থাকবে। ঠিক আছে, চলো আমরা যাই পরের অঙ্কে। বলছে প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড়। প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যা। তাহলে অযুগ্ম মানে কি? অযুগ্ম মানে বিজোড়, স্বাভাবিক সংখ্যা মানে কি? ন্যাচারাল নাম্বার, যে আমাদের স্বাভাবিক সংখ্যা শিখেছিলাম। তাহলে সবার প্রথমে প্রথম স্বাভাবিক সংখ্যা, অযুগ্ম স্বাভাবিক সংখ্যা 2, 3, 5, 7, 9। ঠিক আছে, এদের গড় জানতে চেয়েছে, প্রথম 5টি বলে দিয়েছে। তাহলে 2 + 3 + 5 + 7 + 9। তাহলে কত হচ্ছে? 11, 10, 10, 15 আর 11। পঁচিশ, 1, 5.2। 5 × 5 = 25, 1 নামলো, 5.2 হবে না? 5. ও অযুগ্ম তো 2 লিখে দিয়েছি। আচ্ছা দাঁড়াও, ভুল হয়ে গেছে, অযুগ্ম বলেছে না। তাহলে
প্রথম 5টি অযুগ্ম মানে 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, আর কি হবে 11 হবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে এবার এদিকে যোগ করে দিই 3 5 প্লাস 5 7 9 প্লাস 11 বাই 5। ঠিক আছে, গড় তাহলে কত হবে, এটা 10 15 আর এটা 20, 25 15 আর এদিকে 20। 7 হচ্ছে, 5 7 35। ঠিক আছে, দুইটা আমি অযুগ্ম হিসাবে লিখে দিয়েছি, দুইটা তো আসলে যুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা, দাঁড়াও একটা জিনিস আমি গুলিয়ে ফেলেছি। অযুগ্ম স্বাভাবিক সংখ্যা বলেছে, তো আমি হচ্ছে মৌলিক যৌগিকে গুলিয়ে ফেলেছি। ঠিক আছে, তাহলে মৌলিক যৌগিক আমি ভেবেছি মৌলিক সংখ্যা বলেছে, তাহলে এখানে 1 হতো প্রথম সংখ্যাটা, আর 11 এদিক থেকে থাকবে না, কারণ অযুগ্ম সংখ্যা মানে কি যেই সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় না, অযুগ্ম সংখ্যা মানে কি 2 দিয়ে যেটা ভাগ করা যায় না। তাহলে সেই হিসাবে এখানে 1 ফার্স্ট নাম্বার 1 হবে, 9 আর 1 10, আর এদিকে 15 আর 10 আমার হয়ে যাবে 25, তার মানে এটার উত্তর হওয়া উচিত 5। ঠিক আছে, মৌলিক সংখ্যা আর অযুগ্ম সংখ্যার মধ্যে এইটাই পার্থক্য যে 1কে মৌলিক বা যৌগিক হিসেবে ধরা যায় না। ঠিক আছে, আর অযুগ্ম সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটা 2 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যায় 2 দিয়ে বিভাজ্য নয়, প্রথম যে 5টা স্বাভাবিক সংখ্যা সেটা হলো 1 3 5 7 9। ঠিক আছে, এই অযুগ্ম সংখ্যার মৌলিক সংখ্যার মধ্যে একটু ভাবনা চিন্তা দুটো আলাদা, কিন্তু হ্যাঁ মৌলিক সংখ্যা মানে কি যেটা 1 এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেরকম 1কে মৌলিকও বলা যাবে না, যৌগিকও বলা যাবে না, কারণ 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। কিন্তু আমি সেই হিসাবে 1টাকে প্রথমবার থেকেই ধরছিলাম না, তো 1টা হবে কারণ এটা অযুগ্ম স্বাভাবিক সংখ্যা বলেছে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে, 1 থেকে, তাহলে 1 3 5 7 9 যোগ করলাম, 9 আর 1 10, 7 আর 3 10 20, 5 25, 25 বাই 5 5, গড়। বোঝা গেল? এইগুলো একটুখানি দেখে নেবে, ঠান্ডা মাথায় একবার দেখে নেবে যে ঠিক করছো কিনা। নেক্সট, কোনো পরিসংখ্যা বিভাজন ছকে যে পর্যবেক্ষণ সবচেয়ে বেশি বার আসে তাকে কি বলা হয় বলো? কোনো পরিসংখ্যা বিভাজন ছকে যে পর্যবেক্ষণ সব থেকে বেশি বার আসে তাকে কি বলা হয়? উত্তর দাও। সব থেকে বেশি বার যেটা আসে সেটাকে আমরা বলি সংখ্যা গুরু মান, তাকে সংখ্যাগুরু মান বলা হয়ে থাকে। তাহলে পরিসংখ্যা, হ্যাঁ যারা কমেন্ট করেছো একদম ঠিক, যে যেই সংখ্যা মানে যেটা সব থেকে বেশি বার আসে তাকে সংখ্যাগুরু মান বলে। এইবার এই বেশি কথাটাকে কেটে পরীক্ষার সময় বলে দিল কম, তাহলে উত্তর কি হবে? তাহলেই কিন্তু ফেসে যাবে তোমরা, কারণ এইটা তো তোমাদেরকে বলেনি। হ্যাঁ, সায়ন একদম উত্তর দিয়েছে সংখ্যালঘু। আমি তোমাদেরকে বলেছি যে যদি বেশি থাকে তাহলে সংখ্যা গুরু, আর যদি কম থাকে তাহলে সংখ্যা লঘু। এই গুরু লঘু এই কথাগুলো না তোমরা এর আগেও পড়েছো, মনে করো ছোটবেলায় বা আমি বড়বেলায় তোমাদের শিখিয়েছি অনুপাত সমানুপাতে তোমরা লঘু অনুপাত গুরু অনুপাতে পড়তে মনে আছে? তাহলে গুরু মানে কি বেশিকে বোঝাতে, যদি আগে উত্তরপদ পূর্বপদ যদি উত্তরপদের থেকে বড় হতো তখন সামনের সংখ্যাটা যদি বড় হতো তাহলে আমরা সেটাকে কি বলতাম? গুরু অনুপাত। আর লঘু অনুপাত মানে কি যদি পূর্বপদ উত্তরপদের থেকে ছোট হতো, অর্থাৎ সামনের সংখ্যাটা যদি ছোট হতো। তাহলে এই গুরু লঘুর কনসেপ্টটা কিন্তু ম্যাথসে খুব প্রবলভাবে আছে। তাহলে যদি কম বার হয় তাহলে তাকে সেটাকে কি বলবো? সংখ্যা লঘু মান। আর বেশি বার যেহেতু বলেছে তাই সেটাকে বললাম সংখ্যা গুরু মান। বোঝা গেল? ডান। চলো পরের প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই বছরের মাধ্যমিকের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। শুধু এইটা নয়, এরকম আরো 2-1টা অঙ্ক দেখাবো, সেই অঙ্কগুলো একদম বলেছে VI ইকুয়ালস টু XI মাইনাস 35/10। এবার VI এখানে দিতে পারে, VI এর জায়গায় UIও দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে UI দিয়ে প্রশ্নটা তোমরা পাবে টেস্ট পেপার বা অন্য জায়গায়। ঠিক আছে, তাহলে বলেছে VI ইকুয়ালস টু XI মাইনাস 35/10
সামেশন এফআই ভিআই 30 বলে দিয়েছে, সামেশন এফআই 60 বলে দিয়েছে। তাহলে এক্স বারের মান কত? তাহলে এক্স বারের মান, এটার ফর্মুলাটা আগে যদি লিখি, ফর্মুলা কি বলছে? ফর্মুলা সবার প্রথমে বলছে এ প্লাস সামেশন এফআই ভিআই, এটা আসলে ইউআই হবে, ইউআই হলেও অসুবিধা নেই, ঘুরিয়ে দিতেই পারে তোমাদের, সামেশন এফআই ইন্টু এইচ। ঠিক আছে, এবার এখানে এ আর এইচ দেখো আননোন আছে, এ আর এইচ কি আছে? আননোন আছে। তাহলে চলো সেটাকে বার করে নেওয়া যাক। দেখো এখানে ভিআই বলে যেটা দিয়েছে সেটা দিয়েছে এক্সআই মাইনাস 35/10। এবার আমরা কি জানি, এটার মানে কি, এটার ফর্মুলাটা আমরা কি জানি? জানি এক্সআই মাইনাস এ বাই এইচ, তো এটা ইউআই এর ফর্মুলা, যেটা এখানে ভিআই বলে দিয়েছে। তাহলে এক্সআই মাইনাস এ বাই এইচ, তাহলে এখান থেকে কি বলতে পারি? দেখো এ এর জায়গায় এখানে কে আছে? 35, আর এইচ এর জায়গায় কে আছে? 10। তাহলে সুতরাং আমার যে এ কল্পিত গড় যেটা, সেটা কত হয়ে গেল? 35। আর আমার শ্রেণী দৈর্ঘ্য সেটা কত হয়ে গেল? 10। দেখো এই দুটো ভ্যালু আমার দরকার ছিল। এবার জাস্ট এখানে এই ভ্যালুটা পুট করে দেবো। কত হবে? 35 প্লাস এই ভ্যালুটা কত? 30 বাই সামেশন এফআই কত দিয়েছে? 60 ইন্টু এইচ কত? 10। 0 0 5 6 30, তাহলে 35 প্লাস 5 সমান 40। যাদের উত্তর 40 বেরিয়েছে তারা সবাই ঠিক উত্তর দিয়েছ। এক্স বার 35 কেন? এক্স বারের মান 27 কি করে হলো? এতগুলো গন্ডগোল কি করে হচ্ছে? এক্সআই মাইনাস এ 35, তাহলে মাইনাস 35 নয়, এটা কিন্তু 35। এক্স বার কেন 35 হবে? এ 35 আছে, এক্স বারের মান আমার বেরোবে 40। কার কার বেরিয়েছে 40? কার কার? হ্যাঁ 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 40, সায়ন লিখেছে 40। চলো পরের অঙ্কে যাই, এটা বোঝা গেল খুব সহজ অঙ্ক। হ্যাঁ এক্স বার 40 রোহিত লিখেছে। চলো নেক্সট, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এই টাইপের অঙ্ক আমরা আরও পাবো। বলছে তালিকা থেকে গড় মান, প্রদত্ত তালিকার গড় মান 8 হলে পি এর মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। বলেছে গড় মান, দেখো এক্সআই দিয়ে দিয়েছে, এফআই দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি বার করতে হবে? গড় মানের জন্য এক্সআই এফআই বার করতে হবে। তাহলে এক্সআই এফআই বার করব, তাহলে কত হয়ে যাবে? 3 6 18, 5 8 40, 5 8 40, 9p, 8 11 88, 4 13 52। ডান। এইবার আমাকে কি করতে হবে? সামেশন, আমার ফর্মুলা কি? এক্স বার ইকুয়ালস টু সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই হলো। এইবার আমাকে কি করতে হবে? মানগুলো বার করতে হবে। এক্স বারের মান বলে দিয়েছে 8। সামেশন এফআইটা বার করে নি, এটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তারপর এক্সআই এফআই বার করব। আচ্ছা প্রথমে 6 4 10 আর 5 15, 8 8 16, 15 2 30 আর 15 16 31। 31 প্লাস পি, 31 প্লাস পি, পিটা তো যোগ করতে পারবো না, 31 প্লাস পি রেখে দিলাম। এইবার এক্সআই এফআইটা করতে হবে। সামেশন এক্সআই এফআই, চলো দেখি এটা কিভাবে যোগ করা যায়। প্রথমে 40 40 80 80 আর এদিকেও 80 16 160 160 আর এদিকে 50 210 210 8 আর 2 10 220 230 238 প্লাস 9p। ডান, সব কটা ভ্যালু পেয়ে গেছি। হ্যাঁ যারা উত্তর দিয়েছো তাদের উত্তর তারা ভেরিফাই করে নেও, আমি করে দিচ্ছি। চলো
এবার আমাকে ফর্মুলা আমার জেনে গেছি, এবার ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এক্স বার সমান সমান আবার লিখে দিচ্ছি সামেশান এক্সআই এফআই বাই সামেশান এফআই। ঠিক আছে, যোগ বিয়োগগুলো একটু ঠান্ডা মাথায় করবে, না হলে এখানেই সব থেকে বেশি ভুল হওয়ার সম্ভাবনা। লিখে দেবে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, কমা দিয়ে এটা করলাম। ঠিক আছে, এইবার ফর্মুলা বলছে 238 প্লাস 9p পুরোটা ডিভাইডেড বাই 31 প্লাস p, গুণ করে দাও 8 ইন্টু 31 প্লাস p 238 প্লাস 9p। চলো 8 কে 8, 3 8 24, 248 প্লাস 8p ইকুয়ালস টু 9p প্লাস 238। এবার কি করব, এই 8p টাকে ওদিকে নিচ্ছি, এদিকে 248, এইদিকে এইটাকে নিয়ে আসছি, তাহলে -3 মাইনাস 238 ইকুয়ালস টু 9p মাইনাস 8p, এটাকে ওপাশে নিয়ে গেছি, হলো। তাহলে এখানে কত হয়ে গেল 10, এখানে কত হয়ে গেল p, সুতরাং p ইকুয়ালস টু 10। যারা যারা 10 উত্তর দিয়েছো তারা একদম সঠিক বলেছো। লাস্টে আমি দেখতে পাচ্ছি লাস্ট কমেন্ট করেছে চয়নাভ, তার আগে সায়ন কমেন্ট করেছে, স্নেহা কমেন্ট করেছে, সবার উত্তর 10 বেরিয়েছে। বোঝা গেল, খুব ইন্টারেস্টিং অঙ্ক, কিচ্ছু করবে না, ঠান্ডা মাথায় গুণ করবে, টেবিলটা বানিয়ে এই তিনটের ভ্যালু ক্যালকুলেট করবে, ফর্মুলায় বসাবে, অঙ্ক মিলে যাবে। চলো পরের অঙ্ক যাওয়া যাক। দেখো ঠিক সেম অঙ্ক, আর আমি করছি না, শুধু একটু মানের শুধু পরিবর্তন আছে, তার ফলে কি হবে উত্তরে পরিবর্তন পাবে, বাকি আর কিছু নেই, সেম অঙ্ক, বুঝতেই পারছো। এখানে 30 দিয়েছে, 35 দিয়েছে, একই প্রসেস, একইভাবে বার করবে, কোনো অঙ্কর অসুবিধা নেই। এর পরের অঙ্ক বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1। এটা খুব ইন্টারেস্টিং যে পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে 8.1, সামেশন এফআই এক্সআই বলে দিবে, যে এক্সআই এফআই যাই বলো সেটা দিয়ে দেওয়া আছে, এফআই দিয়ে দেওয়া আছে, কে এর মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, কি জানি যে সুতরাং প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, কি প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, এক্স বার সমান সমান সামেশন এক্সআই এফআই বা এফআই এক্সআই একই জিনিস বাই এফআই। ঠিক, এবার এর মধ্যে গড় কত বলে দিয়েছে, এখানে দেখো গড় এক্স বার বলে দিয়েছে 8.1। চলো এখানে লিখে দাও 8.1, সরি, এখানে কত 132 প্লাস 5k, সামেশন এক্সআই এফআই এর ভ্যালু বসিয়ে দিলাম, তার নিচে কি হয়ে যাবে 20, এই দশমিক তুললাম, নিচে আসলো 10, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে গুণ করব, 2 1 কে 2, 8 2 16, 132 5k, 132 এখানে বাদ চলে যাবে, এইটাকে এই পাশে নিয়ে আসবো, 162 মাইনাস 132 ইকুয়ালস টু 5k, তাহলে 5k ইকুয়ালস টু 30, তাহলে k ইকুয়ালস টু 5 দিয়ে এটা 6 হয়ে যায়, 5 6 30। 6 উত্তর কার কার বেরিয়েছে, স্নেহা লিখেছে, তার আগে সায়ন লিখেছে, দেখি তার উপরে কে কে লিখেছে, একটু কমেন্টটা দেখাও, একটু কমেন্টগুলো দেখাও আমাকে। সায়ন লিখেছে, বোঝা গেল, খুব সহজ অঙ্ক। থ্যাংক ইউ, চেষ্টা করি পড়ানোর, যতটা তোমরা ভালো করে বুঝতে পারো সেইভাবেই পড়ানোর চেষ্টা করি। আচ্ছা, হয়ে গেল, পরের প্রশ্নে যাই, এইটা ক্লিয়ার। চলো, এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট অঙ্ক, জানো, এই অঙ্কটা সব থেকে আমার ভালো লাগে করতে, এই সামেশনের অঙ্ক। তো বলেছে i 1 to 10, i 10 into i এর মান কত। খুব সিম্পল ব্যাপার, সবার প্রথমে এটা লিখে নাও, i ইকুয়ালস টু 1, এখানে হচ্ছে 10, এইভাবে লিখতে পারো, যেভাবে দেওয়া আছে কোয়েশ্চেনে সেভাবেও লেখা যায়। ঠিক আছে, চলো
এবার এটার মানে কি আমি আগের দিন খুব সুন্দরভাবে ডিসকাস করেছিলাম। হ্যাঁ, আমার অঙ্ক করার আগেই সবাই উত্তর দিতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, খুব ভালো বিষয়। বাট এটা এমসিকিউ নয়, অঙ্ক করতে হবে, সে করাটাও দেখে নাও, বুঝে নাও। যারা বুঝতে পেরেছো তাদের খুবই ভালো, ভেরি গুড, তোমাদের প্রিপারেশন খুব ভালো। আর যাদের জন্য অঙ্কটা এখনো নতুন তারা একটু দেখে নাও। চলো, তাহলে এইখানে 10 ইন্টু আই আছে। এবার আই এর ভ্যালু বলছে 1 থেকে 10 অব্দি যাবে। তাহলে আমি কি লিখবো? প্রথমে 10 ইন্টু আই এর জায়গায় 1 প্লাস দেবো, সামেশন মানে যোগ, তারপরে লিখবো 10 ইন্টু 1 এর জায়গায় এবার এসে যাবে আই এর জায়গায় 2, তারপরে কি লিখবো? 10 ইন্টু আই এর জায়গায় 3, এরকম করে চলতে থাকবে। আর অতগুলো তো লিখবো না, প্লাস ডট 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 10 ইন্টু আই এর জায়গায় 9 প্লাস 10 ইন্টু আই এর জায়গায় 10, এই হয়ে গেল শেষ। তাহলে শুরু হলো 1 থেকে, তাহলে 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 3 ডট 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 আপ টু কত দূর যাবে? আয়ের ভ্যালু 1 থেকে 10, লাস্টেরটা 10 ইন্টু, এই জন্য 10 হয়েছে। এবার দেখো প্রত্যেকেরটাই 10 আছে, তাহলে 10 কমন চলে যায়। তাহলে কি পড়ে থাকে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10, এইখানে গিয়ে শেষ হচ্ছে। এইবার মনে আছে আগের দিন গাউসের গল্প বলেছিলাম, যে গাউস কিভাবে যোগ করা শিখিয়েছিল, এতগুলো পরপর যে সংখ্যা আছে তার যোগফল। তাহলে গাউস বলল, আরে বাবা এত কঠিন দরকার নেই, সোজা 1-এর সাথে 10 যোগ করে দাও 11, 2-এর সাথে 9 11, 3-এর সাথে 8 11। তাহলে এরকম কটা 11 পাবো? 5টা 11 পাবো। তাহলে 5 ইন্টু 11 করলে কত হবে? 55। তাহলে 10 ইন্টু 55, তাহলে এদের যোগফল কত? 55। 1 থেকে 10-এর যোগফল 55, তাহলে 10 ইন্টু 55 550, এর উত্তর 550। যারা দিয়েছে উত্তর সঠিক। নাহলে পরীক্ষার সময় টাইম বাঁচাতে হবে। ধরো মনে নেই, এটা 10-এর জায়গায় অন্য কোনো সংখ্যা দিয়ে দিয়েছে, ধরো 10-এর জায়গায় এটা 100 দিয়ে দিয়েছে, তাহলে কি করব? একই নিয়ম শিখিয়ে দিলাম। কি করবে? প্রথমটার লাস্টেরটা যোগ করবে, কত হচ্ছে দেখে নেবে। যদি 1 থেকে 100 দিত, তাহলে 1 আর 100 যোগ করতাম, কত হতো? 101। যেই 100, হ্যাঁ স্নেহা লিখেছে 550, ঠিকই উত্তর দিয়েছিল। এবার 101 হতো। এবার টোটাল কতগুলো এরকম পাওয়া যেত? পেয়ার কতগুলো পাওয়া যেত? 100টা সংখ্যা মানে দুটো দুটো করে যোগ করছি, 50টা হয়ে যাবে। তাহলে 50 ইন্টু 101 করবো, তাহলেই 1 থেকে 100 যোগফল বার করে দেবো। দেখবে অনেকে কুইজে প্রশ্ন করে 1 থেকে 100 যোগফল কত, সবাই ভাবে কি করব, যোগ করব পরপর, তার দরকার নেই, এই ফর্মুলা আছে। আরেকটা ফর্মুলাও আছে, এই ফর্মুলা দিয়ে 1 থেকে 100 যোগফল বার করে নিতে পারো, বা 1 থেকে 10-এর যোগফল। এনের জায়গায় কতগুলো সংখ্যা নিচ্ছ? 10, 10/2 ইন্টু 11, মানে 5 ইন্টু 11। ভেরি ইন্টারেস্টিং। এটা n/6 হয়ে যাবে। n/6 ইন্টু n/6 ইন্টু n+1 টু n+1, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, বেরিয়ে যাবে এই স্কোয়ারের যোগফল। যদি 2 স্কোয়ার নাও, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত হচ্ছে? করে দেখো, এখানে বসিয়ে দাও, বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। x ও u দুটি চলরাশি। আচ্ছা, x ইকুয়ালস টু u মাইনাস 5 10/10 সম্পর্কযুক্ত। u এর গড় মান 20 হলে x এর মান কত? আচ্ছা, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। বলছে x ও u দুটি চলরাশি, যেখানে কি বলেছে? x ইকুয়ালস টু u মাইনাস 5/10 সম্পর্কযুক্ত। u এর গড় মান বলে দিয়েছে। u এর কি মান বলেছে? u এর গড় মান কত বলেছে? 20। তাহলে x এর মান জানতে চেয়েছে। তাহলে এখানে বেসিক্যালি কি আছে? x ইকুয়ালস টু u মাইনাস 5/10 আছে। u এর গড় মান যদি বলে, তাহলে এখানে বেসিক্যালি u এর জায়গায় 20 বসিয়ে দাও। 15/10 1.5।
তাহলে ইউ এর গড় মান, ইউ আর এক্স এমন একটা সম্পর্কযুক্ত রাশি দিয়ে দিয়েছে যেখানে কি বলেছে ইউ এর গড় মান বলে দিয়েছে, তাহলে ইউ এর গড় মান বলে বসিয়ে দিলাম, এক্স ইকুয়ালস টু ইউ এর জায়গায় 20 - 5, তার মানে 15/10 1.5। কনসেপ্ট ক্লিয়ার? দেখো কোয়েশ্চেন সবসময় যে ওরকম ডিরেক্ট ফর্মুলা দিয়েই দেবে এমন নয়, কিছু কোয়েশ্চেন থাকে একটু খুব সিম্পল ট্রিকি হয়, ঠিক আছে, যেটা শব্দগুলো বা কোয়েশ্চেনের টাইপটা দেখে মনেই হবে না যে এরকম কোয়েশ্চেন এর আগে করেছি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এক্স বলেছে এক্স 1 থেকে, আচ্ছা সামেশন 1 to x, আচ্ছা এটা 1 to x xi - 3 = 0, সামেশন 1 to x xi + 3 = 66 হয়, তবে x বারের মান, x বার এর ও n এর মান হবে, দুটো কোয়েশ্চেন হবে এখানে, x বার ও n দুটোরই মান, n মানে হচ্ছে এইখানে নাম্বার অফ টার্মস যেটা, ঠিক আছে, n মানে হচ্ছে আমরা জানি যে নাম্বার অফ টার্মস যেটা, অর্থাৎ কতগুলো টার্মের জন্য এটা করা হচ্ছে, ঠিক আছে, এইটা n হওয়া উচিত, এটা x না হয়, এটা n হওয়া উচিত, আর এটা x এর এবং n এর মান নির্ণয় করতে বলেছে। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং খুব ট্রিকি প্রশ্ন। দেখো খুব সহজ, কিন্তু এমন নয় যে খুব আহামরি কঠিন প্রশ্ন। প্রথমে আগে এই রাশিমালাটা লিখে ফেলি, i = 1 to n হবে, ধরো এটা এখানে হবে xi - 3 = 0, এটা দিয়েছে। এবার এটাকে আমরা যদি ভাঙি তাহলে রেজাল্টটা কি পাবো, x1 - 3 প্লাস x2 - 3 প্লাস ডট 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 xn - 3 = 0 পাবো কি পাবো না? কোনো অসুবিধা নেই, এখানে 1 to n অবধি আছে, ওদিকে সরিয়ে দাও, তাহলে x1, এবার এগুলো ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, x2 এগুলোকে নিয়ে আসছি, প্লাস ডট 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 xn, এইগুলোর যোগফল পেলাম। আর বলো তো এখানে একটা 3 ছিল, এখানে একটা 3 ছিল, এরকম প্রত্যেকটাতে 3 আছে, তাহলে কত টার্ম অবধি 3 আছে, n টার্ম অবধি 3 আছে, তার মানে কতগুলো 3 আছে, n খানা 3 আছে, অর্থাৎ -3 × n, তাহলে n খানা 3 পেলাম। দেখো এই দুটো স্টেপ খুব ইম্পর্টেন্ট, কারোর যদি বুঝতে অসুবিধা হয় এখনই কমেন্ট করো, আমি আবার রিপিট করব। কারোর যদি বুঝতে অসুবিধা হয় এখনই কমেন্ট করো, আমি বলবো আবার, বলো আমাকে কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, আবার বোঝাচ্ছি। তাহলে সবার প্রথমে কি ছিল, সবার প্রথমে কি ছিল, i কোথা থেকে ছিল, i 1 থেকে বলেছিল n অবধি যাবে, আর এদিকে কে আছে, xi - 3, ঠিক, তাহলে যদি xi - 3 হয় তাহলে প্রথমটার জন্য কি হবে, i এখানে 1 বসবে, তাহলে x1 - 3 প্লাস চিহ্ন আসবে, সামেশনের কেসটা যেরকম ছিল স্টাডি করেছিলাম সেম কেস। সেকেন্ডের জন্য i কি হয়ে গেল, বেড়ে গেল, i2 হয়ে গেল, তাহলে i এর জায়গায় 2 বসে গেল, -3। 3 নম্বর টার্মটা কি হবে, 3 নম্বর টার্মটা কি হবে, x3 - 3। 4 নম্বর টার্ম কি হবে, i এর জায়গায় কি হয়ে গেল, বেড়ে যাচ্ছে, i4 - 3। এরকম করে চলতে চলতে লাস্টে গিয়ে কি পাবো, একদম শেষে গিয়ে n অবধি চলছে, তাহলে লাস্টে গিয়ে n বসবে, মনে আছে আগের অঙ্কটায় করেছিলাম, xn - 3 = 0। এই যে এখানে 1 থেকে 10 ছিল, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, প্লাস হতে হতে লাস্টে গিয়ে 9 10, লাস্ট কতটা অবধি গেছিলাম, এতটা অবধি। বোঝা গেল? ক্লিয়ার? বেরিয়ে গেল? নেক্সট, এইবার এটা x1 হলো, এখান থেকে x2 পেলাম, এখান থেকে x3 পাবো, তারপরেরটা থেকে x4 পাবো, প্লাস ডট ডট ডট, লাস্টেরটা থেকে কি পাচ্ছি, xn। এবার দেখো প্রত্যেকটাতেই কিন্তু ওই -3টা আছে, প্রত্যেকটা সংখ্যার সাথে কি আছে, -3 আছে, তাহলে -3টা কি করব, প্রত্যেকটার জন্য আছে, টোটাল কতগুলো হবে, 1 2 3, চলতে চলতে n খানা -3 পাবো, সেই জন্য লাস্টে গিয়ে লিখবো 3n = 0। হলো? এবার x1 x2 x3 x4 এটাকে রাখছি বাদিকে,
ওই পাশে নিয়ে গেলাম 3n, বোঝা গেল? 3nটা মাইনাসে ছিল, ও পাশে নিয়ে গিয়ে প্লাস 3n করে দিলাম, হলো। এবার n দিয়ে ভাগ করে দিচ্ছি, এবার এটা কার ফর্মুলা মনে আছে? গড়ের ফর্মুলা, এক্স বার x1 x2 x3 ডট ডিভাইডেড x ডট ডট xn ডিভাইডেড বাই n। তাহলে এদিকে বাদিকে কি লিখতে পারি? এক্স বার, এটা কেটে গেল 3, এক্স বার ইকুয়ালস টু 3, সায়ন অলরেডি কমেন্ট করে দিয়েছে এক্স বার 3, বোঝা গেল? এইটুকু পার্ট বোঝা গেল। এখন অঙ্ক শেষ হয়নি কিন্তু, দুটো পার্ট আছে, দুটো অঙ্ক, দুটো পার্ট। প্রথমটা থেকে আমরা শুধু এক্স বারের ভ্যালু ক্যালকুলেট করতে পেরেছি। হলো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা থেকে আমরা বাকিটুকু ক্যালকুলেট করব। এইটুকু বোঝা গেছে সবার? সেকেন্ড পার্টটায় চলে আসি। সেকেন্ড পার্ট কি বলছে? সামেশন i1 থেকে n xi প্লাস 3 ইকুয়ালস টু 66, এটা দিয়ে দিয়েছে। তাহলে এটার মানে কি? সামেশন i1 টু n x i প্লাস 3 ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? x প্লাস 3, সরি x i থেকে 1 মানে i1 থেকে n অবধি, তাহলে x1 প্লাস 3 প্লাস কি বলবো x2 প্লাস 3 প্লাস x3 প্লাস 3 প্লাস ডট 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 xn প্লাস 3 ইকুয়ালস টু 66, এই আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করছি? এখান থেকে আমরা এটা ইমপ্লাই করছি, নিচে চলে আসি, জায়গা বেশি পাবো, যে দেখো প্রথমটা x1 পাবো, x2 পাবো, xn পাবো, চর পর পর লিখে দিই x1 প্লাস x2 প্লাস ডট 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 লাস্টে xn। এবার এখানে 3 3 3 এরকম কতগুলো 3 পাবো? n খানা 3 পাবো। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার এটার মান কি আছে? x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 xn এর মান কি পেয়েছিলাম? 3n। এই মানটা এখানে বসাতে পারি। এখানেও আমার প্লাস আছে x1 x2 xn এর জায়গায়, তাহলে বেসিক্যালি কি বসে যাবে? 3n, এইটার জায়গায় 3n বসলো, এইটুকুর জায়গায়। আর এখানে অলরেডি আরেকটা 3n ছিল, সেইটাও বসবে। ইকুয়ালস টু কত ছিল? 66। তার মানে 6n ইকুয়ালস টু কত? 66। তাহলে n ইকুয়ালস টু কত হবে? 11। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার? এইখানে সাজালাম x1 প্লাস 3 x2 প্লাস 3 x3 প্লাস 3 ডট 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 xn প্লাস 3 ইকুয়ালস টু 66। এইবার এই x1 x2 x3 এগুলোকে এক জায়গায় নিয়ে এলাম, আর এখানে প্রত্যেকটাতেই দেখো একটা প্লাস 3 করে ছাড়ো। তাহলে কতগুলো প্লাস 3 থাকবে? 3n খানা প্লাস 3 থাকবে। আগের বারে কি হয়েছিল? আগের বারে কি হয়েছিল? এই যে মাইনাস করেছিল, এখানে একটা -3, এখানে একটা -3, সেই জন্য এখানে হয়ে গেছিল -3n। কিন্তু এইবারে প্রত্যেকটাতে প্লাস 3 আছে, তাই প্লাস 3n হয়েছে। এইবার x1 x2 x3 ডট 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 xn এটা ইকুয়ালস টু কি হলো? এটা ইকুয়ালস টু অলরেডি প্লাস 3n আমরা জানি, এই যে 3n বের করেছিলাম, এই জাস্ট এই ভ্যালুটা এখানে কি করলাম? পুট করে দিলাম। তাহলে এটার ভ্যালু 3n, ওটার ভ্যালু 3n, তাহলে 3n 3n 6n, আর ওদিকে কি আছে? 66। তাহলে 6n ইকুয়ালস টু যদি 66 হয়, তাহলে n সমান সমান 11। তাহলে আমি শুরুতেই কি বলেছিলাম? x বার ও n এর মান জানতে চেয়েছে। তাহলে x বার ও n এর মান কত বেরোলো? x বারের মান বেরোলো 3 আর n এর মান বেরোলো 11। বোঝা গেল না যায়নি? এবার বলো, তোমাদের মধ্যে যদি এই এতগুলো কোশ্চেনের মধ্যে কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, তোমরা
কমেন্ট হাত তোলো, হ্যান্ড রেজ করো, আমি তোমাদেরকে উত্তর দেবো, দেন আমরা LAQ-তে মুভ করব। বলো কারো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করো। একটু দেখো কেউ যদি হ্যান্ড রেজ করে থাকে তাদের সাউন্ডটা দাও তো একটু, কেউ কিছু যদি বলছে, কারোর কোনো ডাউট থাকলে তোমরা আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো, যা পড়িয়েছি এখন অবধি হ্যান্ড রেজ করে জিজ্ঞাসা করতে পারো। কেউ হ্যান্ড রেজ করেছে একবার দেখো তো। হ্যাঁ দাও দাও, তোদের সবাইকে একবার দাও। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ মনতোষ বলো। বলছি যে বুঝতে তো পেরেছি, কিন্তু আমার এখানে একটা সমস্যা হচ্ছে যে মেসেজগুলো সেন্ড হচ্ছে না। মেসেজগুলো সেন্ড হচ্ছে না? না। মেসেজগুলো সেন্ড হচ্ছে না, তুমি এক কাজ করতে পারো, তোমার টিউটোপিয়ার যে টেকনিক্যাল টিম যে নাম্বার আছে তুমি একবার না তাদেরকে একটু ফোন করে এই প্রবলেমটা বলো। এইটা তো এইখান থেকে আমি কিছু এটা বলতে পারবো না। তোমার তো টিউটোপিয়ার নাম্বার জানা আছে তো, যেই নাম্বারে টেকনিক্যাল টিমের সাথে তোমার কথা হয় বা তারা ফিডব্যাক নেওয়া দেওয়া করতে পারে। হ্যাঁ তাও আমি একবার জানিয়ে রাখবো, তোমার নাম বলে আমি জানিয়ে রাখছি তোমাকে প্রবলেমটা যাতে তারা অ্যাড্রেস করে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলো পরের জন সায়নকে দাও। সায়ন হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ সায়ন বলো। আচ্ছা রোহিতকে দাও, রোহিত। হ্যাঁ রোহিত বলো। হ্যালো। হ্যাঁ বলো। আমার এইখান থেকে কোনো সমস্যা নেই, কিন্তু আমি শ্রেণী সীমা আর শ্রেণী সীমানাটা বুঝতে পারিনি। ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, বুঝিয়ে দিচ্ছি। দেখো হ্যাঁ রাখো রাখো। আমি শুরু করলাম 10 থেকে বললাম 19, তারপর বললাম 20 থেকে 29, তারপরে বলছি 30 থেকে 39। বুঝতে পারছো? হ্যাঁ। দেখো এটা কি জোড়া আছে, কানেক্টেড? এখানে শেষ করেছি কোথায়? এখানে শুরু করেছি কোথায়? দেখো জোড়া আছে না, ডিফারেন্স আছে তো 1। হ্যাঁ, তার মানে এরা হচ্ছে শ্রেণী সীমাতে আছে। এবার শ্রেণী সীমানাতে নেব। এই কার নিয়ম কি হচ্ছে, ডিফারেন্স কি আছে? 1। 19 থেকে 20 ডিফারেন্স 1, 1কে ভাগ করব 2 দিয়ে, কত হবে? 0.5। তাহলে এখান থেকে 0.5 কমাবো, এখানে 0.5 বাড়িয়ে দেব, তাহলে এটা কত হবে? 9.5। এটা কত হবে? 19.5। এটা কত হবে? 19.5। এটা কত হবে? 29.5। এটা কত হবে? 29.5। 39.5। এটাকে আমরা বলবো শ্রেণী সীমানা। এটা শ্রেণী সীমা। তাহলে যদি কিছু কেস থাকে, যেই কেসগুলোতে দেখবে এরকম দেওয়া আছে, ঠিক আছে, তো সেই কেসগুলো বইতে দেখবে এরকম অঙ্ক আছে, সংখ্যাগুরু মানে লাস্টের অঙ্কটাই এই অঙ্কটা আছে, তো ওইখানে দেখবে শ্রেণী সীমায় দেওয়া আছে। তো তোমাকে কি করতে হবে, অঙ্ক যদি করতে হয় তোমাকে শ্রেণী সীমানাতে পরিবর্তন করেই তুমি অঙ্ক করতে পারবে। কিভাবে করবে শ্রেণী সীমানা বুঝতে পেরেছো? হ্যাঁ। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ। ওকে চলো দেখি, শ্রেয়া হাত তুলেছে, শ্রেয়াকে দাও। হ্যাঁ শ্রেয়া বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে 4-এর অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। 4-এর অঙ্কটা? এই 4 এই অঙ্কটা বলছো? হ্যাঁ স্যার এই অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা তো খুব সহজ। দেখো কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলেছে 8.1। গড় কি বলেছে? 8.1। তাহলে যে গড় 8.1 আমি লিখেছি,
খুব ভালো বিষয়। এইবার এই গড়ের ক্ষেত্রে কি বলেছে, এক্সআই এফআই দিয়ে দিয়েছে বা এফআই এক্সআই, এটা মানেই এক্সআই এফআই, এটা মানেই এফআই এক্সআই, একই ব্যাপার। সেটা আমার 132 প্লাস 5 কে বলেছে, আর এফআই কত বলে দিয়েছে 20। জানতে চেয়েছে কে এর মান, এখানে আননোন যে কে এটা দেখতে পাচ্ছ, এর মানটা জানতে চেয়েছে। এবার আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়ের ফর্মুলা কি, এক্স বার, যৌগিক গড় মানে এক্স বার ইকুয়ালস টু সামেশন এক্সআই এফআই বাই এফআই। এবার এক্সআই এর মান আছে 8.1, জাস্ট বসিয়ে দিয়েছি, এক্সআই এর মান 8.1। এবার আমরা জানি যে পয়েন্ট থাকলে নিচে কি হয়ে যায়, 0 আর 1, যতগুলো পয়েন্টের পর ঘর থাকে ততগুলো 0, আর নিচে 10 চলে আসে বা 100 চলে আসে, তো সেই 10 এসে গেছে, একটা ঘরে দশমিক ছিল বলে। এবার এদিক থেকে 0, এদিক থেকে 0 কেটে দিলাম। এবার এক্সআই এফআই এর মানটা দেওয়া ছিল কোশ্চেনে, জাস্ট ওই মানটা ওখানে পুট করে দিলাম, 132 প্লাস 5 কে। আর নিচে কি ছিল, এফআই কত 20, এই 20 ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি। কোনো অসুবিধা নেই এত দূর বুঝতে? না। চলো এরপরে দেখো, এই 2 ছিল, এই 2 দিয়ে 81কে গুণ করতে হবে, কোনাকুনি গুণ, আর এদিকে 1 ছিল, 1 দিয়ে 132 প্লাস 5 কে গুণ করেছি, তাহলে 2 1 2, 8 2 গুণে 16, 162 হলো, এই দুটো গুণ করে এখান থেকে এলো। আর এই 1 দিয়ে 100, এটাকে 132 প্লাস 5 কে গুণ করে কত পেলাম, 132 প্লাস 5 1 দিয়ে গুণ করার জন্য কোনো মানের পরিবর্তন হলো না। এদিকে 162 আছে, এদিকে 132 নিয়ে এলাম, বিয়োগ হয়ে গেল, মাইনাস 132, তাহলে 162 থেকে 132 যদি বাদ যায়, এই দুটো বাদ দিয়ে ভ্যালু কত বেরোলো, 30। ঠিক আছে, বুঝতেই পারছো, 162 132, আর এদিকে কত ছিল 5K। এবার এই 5Kটাকে না আমি এদিকে রেখেছি, তাহলে 5K ইকুয়ালস টু 30। এবার এদিকে চলে আসি, 5K ইকুয়ালস টু 30, তার মানে K ইকুয়ালস টু কি হবে, 30/5, 5 দিয়ে 30কে কাটলে 6, তাহলে K এর ভ্যালু বেরোলো 6। বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এরপর বুঝতে পেরেছি। কনসেপ্ট ওকে, চলো ঠিক আছে, চলো এবার তাহলে আমরা যাই আমাদের বড় প্রশ্ন, অর্থাৎ এলএকিউতে কি কি প্রশ্ন আছে দেখে নিই। বলছে প্রথম প্রশ্ন কি বলছে, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় নির্ণয় করো। দেখো শ্রেণী সীমা দিয়ে দিয়েছে, দেখো বলতে না বলতেই শ্রেণী সীমা জিজ্ঞাসা করছিলে, রোহিত জিজ্ঞাসা করছিলে আমাকে, দেখো বলতে না বলতেই শ্রেণী সীমার অঙ্ক চলে এসছে। তাহলে বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় নির্ণয় করো, যেখানে শ্রেণী সীমা দিয়ে দিয়েছে। চলো তাহলে শ্রেণী সীমার যদি অঙ্ক হয়, তাহলে শ্রেণী সীমা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, শ্রেণী সীমাকে শ্রেণী সীমানায় নিয়ে নিতে হবে। চলো নিয়ে নি, শ্রেণী সীমার দরকার নেই, লিখে দেবো শ্রেণী সীমানা। তাহলে এটা কি হয়ে যাবে, ডিফারেন্স কত, এটা 29 হবে, হ্যাঁ সরি, এটা 20 থেকে 39, 39 থেকে 49, সরি 20 থেকে এটা 29, 29 থেকে 39, 39 আবার এখানে 40 থেকে 39, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত দেখো, এখানে শেষ করেছি 29-এ, আবার শুরু হয়েছে 30-তে, তাহলে 29 থেকে 30 ডিফারেন্স 1। তাহলে আমি আবার নিয়ম শেখালাম, হাফ কমাবো হাফ বাড়াবো, তাহলে কি করব, 20 থেকে হাফ কমিয়ে এটাকে করে দেবো 19.5 মাইনাস এটা হয়ে যাবে 29.5, এটা কত হয়ে যাবে বলো, 29.5 মাইনাস 39.5, 39.5 মাইনাস 49.5, 49.5 মাইনাস 59.5, 59.5 মাইনাস 69.5, 69.5 মাইনাস 79.5, ডান। শ্রেণী সীমানা হয়ে গেল। শ্রেণী সীমানার পরে কোন বিষয়ে আসবো, পরিসংখ্যা
ব্র্যাকেটে এফআই। চলো পরিসংখ্যাটা বার করে ফেলি। পরিসংখ্যা কি আছে? 12, 20 লিখছি জাস্ট, 14, 6, 5, 3। পরিসংখ্যাটা বেশ বড় বড়ই আছে, দেখা যাক। আমাকে বার করতে হবে এবার মধ্যমান। মধ্যমান ব্র্যাকেটে xi। তাহলে এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। যোগ করে কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। তাহলে কত হচ্ছে এটা? 20, 30, 40, 49। দেখো যোগ কি করে করলাম? 20 আর 10 30, এই 9.5 আর 0.5 10 হয়ে গেল। 30 আর 10 40, 40 প্লাস 9, তাহলে কি হয়ে গেল? 49। তাহলে 49কে 2 দিয়ে ভাগ করব, তার মানে কত হবে? 24 দুগুণে 48, 24.5। তারপরেরটা কি হবে? 30, 50, 60, 69। 34 দুগুণে 68, তাহলে হয়ে গেল 34.5। দেখো ডিফারেন্স কত যাচ্ছে? 10-এর ডিফারেন্স। তাহলে বাকিগুলো এমনি বেরিয়ে যাবে। 24, 34, এটা হয়ে গেল 44.5, এটা হয়ে যাবে 54.5, এটা হয়ে যাবে 64.5, এটা হয়ে যাবে 74.5। বেরিয়ে গেল মধ্যমান। এবার ভালো করে দেখো, এই মধ্যমানগুলো না যথেষ্ট বড় আছে xi গুলো। তাহলে আমি কি করব? আমি ইউজ করব কল্পিত গড় পদ্ধতি। শিখিয়েছিলাম কল্পিত গড়, বড় থাকলে xi ইউজ করব কল্পিত গড়। চলো 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে, তাহলে যে কোনো একটা ধরে নেওয়া যাবে। চলো এটাকে a ধরে নিলাম, এটা যেই a ধরে নিলাম, তাহলে আমার একটা নতুন টেবিল বানাতে হবে, di ইকুয়ালস টু xi মাইনাস a। তাহলে এটা থেকে এটা বাদ চলে যাবে, তাহলে কত হবে বলো? 24, 44.5 চলে গেল 20 মাইনাস 20। তারপর এটা থেকে এটা মাইনাস 10, 0, 10, 20, 30। দেখো এখনো বড় রয়েছে, এখনো বড় রয়েছে। তাহলে আমি আরো ছোট করতে পারি। আমি একটা UI ডিজাইন করলাম, এখানে xi মাইনাস a পুরোটা ডিভাইডেড বাই h। এখানে h কত? 0.5 চলে গেল 10। ঠিক আছে, 19.9, 19.5 থেকে 29.5, 10 করে আছে আমার এখানে h, মানে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এটা 10 দিয়ে ভাগ করলে মাইনাস 2, মাইনাস 1, 0, 1, 2, 3 হলো। এটা বড় প্রশ্ন, কিন্তু 4 নম্বর আসবে, ভেবে চিন্তে করতে হবে। ঠিক আছে, এবার লাস্ট টেবিল হবে আমার, সহজ টেবিল সব থেকে, UI FI। UI FI। এবার UI FI কি করব? এই যে FI আর UI এই দুটোকে করব মাল্টিপ্লাই। তাহলে কত হবে? 12 দুগুণে 24 মাইনাস 24। তারপরে কত হবে? 20 মাইনাস 20। তারপরে একটা 0 আছে, মানে 0ই হবে। তারপর 6 একে 6, 5 দুগুণে 10, 3 3 একে 9। এবার কি করব? এখান থেকে দুটো জিনিস বার করতে হয়। সামেশন FI কত হবে? 20, 30, 40, 20, 30, 40, 50, 60, 60 হয়ে গেল। ঠিক আছে, এইখানে সামেশন UI FI, এইখানে খুব একটু ইন্টারেস্টিং হয় এই সামেশনটা। এই সামেশনটা করার জন্য কি করব? আগে নেগেটিভগুলোকে যোগ করে নাও, তারপরে পজিটিভগুলোকে যোগ করে নাও। নেগেটিভগুলো যোগ করলে 44, এটা মাইনাসে আছে। আর এটা কত হলো? এটা 15 আর 10-এ 25, তাহলে প্লাস 25, মাইনাস 44 প্লাস 25 কত হবে বলো? বিয়োগ করে দাও, বড়টার সাইন থাকবে 9, মাইনাস 9 বেরোবে।
ঠিক আছে, তাহলে -9 এখানে বসিয়ে দাও, -9 বলছি, -19, -19 বেরোবে। ঠিক আছে, এটা 1 আছে, তাহলে -19 বেরিয়ে গেল আমার UI/FI, এটা বেরিয়ে গেল 60। এইবার আমরা চলে আসব ফর্মুলায়। হলো, এই সব হয়ে গেল, এরপরে আমাদের ফর্মুলায় আসতে হবে। তাহলে লিখব ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড়। এটা ক্রম বিচ্যুতি পদ্ধতি, কারণ UI/FI বার করেছি, মনে আছে। x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন UI/FI বাই সামেশন FI ইন্টু H। তাহলে এর ভ্যালু কত ধরেছিলাম? 44.5 প্লাস UI/FI -19 বাই FI 60 ইন্টু H এর ভ্যালু কত? H এর ভ্যালু 10। ঠিক আছে, এখানে এই ভ্যালুগুলো লিখে নেবে। H সমান সমান 10, A সমান সমান 44.5। ঠিক আছে, এইবার এই হয়ে গেল কেস, কেটে গেল। এরপরে পড়ে রইল 44.5 মাইনাস 19/6। এবার দেখো, তোমাদেরকে একটা জিনিস শেখাই। এই যে -19/6 বেরিয়েছে, এবার তোমরা এখানে ভাববে এটাকে লসাগু করলে বেটার হয়। আমি বলবো না, লসাগুটা খুব বেটার নয়, খুব বাজে একটা আইডিয়া হবে। ঠিক আছে, তো লসাগু করার চক্করে যাবেই না, শুধু ভাগ করে দেবে, সোজা সোজা এটাকে ভাগ করে দাও। কত হবে? 3 6 18, 1.0, 6 4 0, কত হবে? 4 7 5 7 35, 6 6 36 যাবে, 6 দিয়েই 36, আবার 4 হবে, মানে বেসিক্যালি 6 6 6 চলতে থাকবে। 3 দশমিক স্থান অবধি বার করতে হবে, কারণ 36 যেই হয়ে গেছে আবার বিয়োগ করবো 40 থেকে, 4 দশমিকের জন্য 0, আবার 36, আবার 4 চলতে থাকবে, হয়ে গেছে। জাস্ট 3 দশমিক স্থান অবধি ক্যালকুলেট করতে পারলেই মনে করবে অঙ্ক শেষ। সরিয়ে আনছি, 44.5 মাইনাস 3.166 ডট ডট ডট, কি করবে দেখে নাও। 44.500 মাইনাস 3 পয়েন্টের নিচে যেন পয়েন্টের পরের সংখ্যাটা যেন থাকে, বিয়োগ করে দাও। কি হবে বলো? 4 4, এটা কত হবে? 2, মানে 3, হাতে রইল 1, হাতে 1 কিছু নেই, এখানে হয়ে যাবে 1, এখানে 41.344, তাহলে কি হয়ে যাবে? 41.344 ডট ডট ডট, তার মানে এটা 41.34 প্রায়। বুঝতে পারলে? ঠিক আছে, 3 4 প্রায় করে দিতে পারো, বা কি করতে পারো, আগে থেকে যদি অ্যাপ্রক্সিমেট করে নাও সেটা করেও করতে পারো। ঠিক আছে, সেটা করলেও কোনো অসুবিধা নেই। মানে কি বলতে চাইছি, যে ধরো এটাকে তুমি 3 দশমিক স্থান অবধি আছে, এটাকে তুমি আগে অ্যাপ্রক্সিমেট করে নাও, তাহলে এটা কত হয়ে যাবে? 1.3, এটা হয়ে যাবে তোমার, এদিকে আছে 44.5 মাইনাস, এটা 3 নম্বর ঘরে কে আছে? 6 আছে, তাহলে নিয়ম অনুসারে আগের ঘরে কি হয়ে যাবে? 1 যোগ হয়ে যাবে, কারণ 5 বা 5-এর বেশি থাকলে। তাহলে কি করতে পারো? 3.16 এর জায়গায় 17, দেন বিয়োগ করে দাও, তাহলেও তোমার মিলে যাবে। একটু কমেন্ট বক্সটা খোলো দেখি, একটু কমেন্ট বক্সটা দেখাও। একটু কমেন্ট বক্সটা ওপেন করো।
হ্যাঁ, এইটা আরেকবার বলবো, মানে আমি বললাম যে দুরকম প্রসেস হতে পারে। এখানে কি করলাম, আমরা নর্মালি বিয়োগ করে নিলাম, কারণ এটা 6 6 6 6 চলতে থাকছে, তো এটা অ্যাপ্রক্সিমেট চলতে থাকছে। সেটা বিয়োগ করলে তোমার এখানে কি হলো, 41.34444 এরকমই চলতে থাকবে, ডট 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 এটা থাকবে। দেন আমরা সেটাকে অ্যাপ্রক্সিমেট করলাম 34, প্রায় এটা উত্তর বেরিয়েছে। এবার অনেক সময় কি হয়, আগেই আমরা অ্যাপ্রক্সিমেট করে দিতে পারি, মানে এই যে এইখানটায় 3.1666 এটাকে কি করে দিলাম, 6 আছে 3 নম্বর ঘরটা দেখবো, 3 দশমিক স্থান কেন বার করলাম, ওটাই কারণ আমাকে যখন অ্যাপ্রক্সিমেট করতে হবে, আসন্ন মানে নিতে হবে, আগের দিনও বুঝিয়েছি, আমাকে 3 নম্বর ঘরটাকে দেখতে হবে, সেটা যদি 5 বা 5-এর বেশি থাকে তো আগের ঘরের সঙ্গে কি হবে, 1 যোগ হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, 3.1666, মানে ওটাকে আমরা বলতে পারি 3.17। এবার 4.50 মাইনাস 3.17 করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। বইতে দেখবে এইভাবেই করা হয়েছে, বইতে আগে আসন্ন মান করেছে। তাহলে কত হয়ে গেল, 44.5 বাই 3.17, যদি এটা করো তাহলে কি হবে, 7-এর পরে 3, এটা 2 3, এটা হয়ে গেল 1। দেখবে উত্তর লেখা আছে বইতে 41.33 প্রায়, এইটা উত্তর আছে। ঠিক আছে, 41.33 প্রায়। ঠিক আছে, তো আগেও আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি, আমরা চাইলে পরেও অ্যাপ্রক্সিমেট করতে পারি। তো আগেও অ্যাপ্রক্সিমেট করে নিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেরকম আগে অ্যাপ্রক্সিমেট করলে তাহলে উত্তর এখানে বেরোবে 41.33 প্রায়। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে যাই। বলছে পরিসংখ্যা বিভাজনের তালিকার গড় বলে দিয়েছে 54, তাহলে জানতে চেয়েছে কে এর মান। জানতে চেয়েছে, গড় কত বলে দিয়েছে 54, তাহলে বুঝতেই পারছো এটা দিয়ে দিয়েছে কি, আমার xi শ্রেণী দিয়ে দিয়েছে, xi বের করতে হবে আমাকে। আচ্ছা চলো বার করে ফেলি। কে এর মান যদি বার করতে হয় সবার প্রথমে লিখে ফেলি শ্রেণী, পরিসংখ্যা মধ্যমান। চলো শ্রেণী পরিসংখ্যা মধ্যমান লিখে ফেললাম। এবার শ্রেণী কত, 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80 আর 80 থেকে 100। পরিসংখ্যা কত, 7, 11, কে 9, 13। মধ্যমান কি করে বার করব, যোগ করে 2 দিয়ে ভাগ, 20 মানে 10, 60 মানে এখানে হয়ে গেল 30, তারপরে এখানে ডিফারেন্স 20 করে বাড়বে মানে 50 হবে, তারপরেরটা হবে 70, তারপরটা হবে 90। ডান, মধ্যমান পেয়ে গেলাম। এরপরে কি করতে হবে, xi fi করে দিচ্ছি, একটু বড় হবে। ঠিক আছে, 70, 330, এটা কত হয়ে গেল 50k, 7 নং 63, 630 আর 90 আর 27, 10, 3 নং 27, 3 9, 11 হবে 117। যোগ করে দেবো xi fi আর fi-টা, এটা কত হবে 10, 20, 30, 40, এটা হয়ে গেল 40। এইটা কত হবে, এটা 630, এটা 70 মানে 700 হয়ে গেল। এদিকে 700 পেয়ে গেছি, এদিকে হচ্ছে 170 আর এদিকে 30, 330, 300, 400, 500, 1500, 7 5 12, 2200, তাহলে এটা হয়ে গেল 2200 প্লাস 50k। ঠিক আছে, এরপরে আমরা কি করব, ফর্মুলা জানি, ফর্মুলায় বসিয়ে দেব। এখানে যৌগিক গড় কত বলে দিয়েছে,
মানে এক্স বার বলে দিয়েছে 54, কাজে লাগবে। ফর্মুলা কি, এক্স বার ইকুয়ালস টু প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় বলে লিখে নেবে সামেশন এক্স আই এফ আই বাই এফ আই, এটা 54, এক্স আই এফ আই কত 2200 প্লাস 50k ডিভাইডেড বাই 40, এটা 50k ডিভাইডেড বাই 40, ঠিক আছে। 54 এখান থেকে 10 কমন নিয়ে নিলাম, 220 প্লাস 5k বাই 40, 0 0 কেটে যাবে, 4 দিয়ে গুণ করে দাও, 4 4 16, 6 হাতে রইল 1, 4 5 20 আর 1 21, 216, 220 প্লাস 5k, তাহলে এখান থেকে কত হয়ে গেল, নেগেটিভে চলে আসছে, কে এর ভ্যালু 10 আসা উচিত, 9 13, কিছু গন্ডগোল হয়েছে ক্যালকুলেশনে, নাহলে যোগে এটা দেখতে হবে, 630 700 হয়ে গেল, আর এদিকে হচ্ছে 130, 300 আর 1 400, 500, এটা 1500, 2200 প্লাস 50k, ঠিক আছে। এইটা 10 20 30 40, ঠিক আছে। 2200k প্লাস 50, 10 কমন নিলাম, 5k নিচে 4, 54 বলেছে কোশ্চেন, তাহলে 4 4 16, 6 হাতে রইল 1, 4 5 20 আর 1 21, কোনো জায়গায় হয়তো একটু ক্যালকুলেশন এরর হচ্ছে, না হলে এখানে এটা নেগেটিভে চলে আসছে, এটা নেগেটিভ হওয়ার কথা নয়, তোমরা একটু দেখো ক্যালকুলেশন করে, ঠিক আছে। স্যার F1টা 40 প্লাস, আচ্ছা মানে কিছু গন্ডগোল করেছি না, হ্যাঁ 40 প্লাস কে হতো, কারেক্ট, এই কেটা মিস করে দিয়েছি, কারেক্ট, থ্যাংক ইউ। এটা 40 প্লাস কে হতো, এটা বাদ দাও, 2200 প্লাস 50k, তাহলে এখানে 54 into 40 plus k equals to 2200 plus 50k, তাহলে এটা কত হয়ে যাবে 216, মানে এইটা হতো 4 4 16, 4 5 20 আর 1 21, 1660 plus 54k equals to 2200 plus 50k, তাহলে এটা ওইদিকে যাবে, এটা এদিকে আসবে, তার মানে 54k minus 50k equals to 2200 minus 2160, তাহলে কত হয়ে গেল, এটা বিয়োগ করলে এটা 4k equals to এটা হয়ে গেল, এটা হয়ে গেল 40, 4k equals to 40, তাহলে k এর ভ্যালু 10। হ্যাঁ এইখানে কেটা তো আমি যোগই করিনি, এইখানে যেরকম 50kটা আলাদা করে প্লাস করে লিখেছি, এইখানে এটা লিখতে ভুলে গেছি, হ্যাঁ থ্যাংক ইউ, এটা কেটা মিস করে যাওয়ার জন্য, আমাকে বলে দেওয়ার জন্য কোথায় কেটা বাদ চলে গেছিলো, সেই কেটা অ্যাড হবে, কারণ আমি বাকি সংখ্যাগুলো সব যোগ করছিলাম, কেটাই লিখিনি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে জাস্ট একই প্রসেস, ক্যালকুলেশন করবে, মিলে যাবে গড়ের যদি এরকম কোনো অঙ্ক থাকে, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাই আমরা, আমাদের হাতে সময় একদমই কম। নিচের পরিসংখ্যা বিভাজনের তথ্যের মধ্যমা নির্ণয় করো। দেখো এই যে মধ্যমা নির্ণয় করতে দিয়েছে, এটা বেসিক্যালি ক্ষুদ্রতর সূচকে দেওয়া আছে, এই চারটা, এই যে 10-এর কম, 20-র কম, ঠিক আছে। তাহলে মধ্যমা নির্ণয় করার জন্য আমাকে শ্রেণী বার করতে হবে, শ্রেণী সাথে সাথে আমাকে কি করতে হবে, এইটা আসলে যেটা দেওয়া আছে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, আমাকে পরিসংখ্যাটাও বার করতে হবে। তাহলে 10-এর কম নেগেটিভ তো হতে পারে না, তাহলে শ্রেণী বলে লিখি, শ্রেণী বলে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, লাস্টে 60-এর কম আছে,
30 থেকে 40, 40 থেকে 50 আর 50 থেকে 60 এর মধ্যেই আমরা ঘোরাফেরা করব, তার বাইরে যাব না। পরিসংখ্যা বলে লিখব, পরিসংখ্যা ব্র্যাকেটে কি লাগবে আমার এফআই লাগবে। ওকে, ব্র্যাকেটে লিখতে হবে এফআই। এবার বলেছে যে দেখো 10-এর কম 8 জন, তাহলে 0 থেকে 10 কতজন আছে? 8 জন, কোনো অসুবিধা নেই। এবার এটা ইন্টারেস্টিং, বোঝাও। দেখো 20-র কম বলেছে 15, কারণ আমি শ্রেণী বানাচ্ছি কি 10 থেকে 20, তার মানে 10-এর কম যারা আছে তারা থাকবে না, তাহলে 15 মাইনাস আমি কি করে দেবো? 8 করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 7 জন। ওকে, এরপরে যখন আমি 20 থেকে 30 বানাচ্ছি, তার মানে 30-এর কম 29 জন, তার মানে কি 10 বা 20-র কম যারা আছে তারা একদমই থাকবে না, তাহলে 20-র কম এটা জাস্ট বাদ দিয়ে দেবো এখান থেকে, তাহলে কত হয়ে যাবে? 4, মানে 14। ঠিক, এবার যখন 30 থেকে 40 করবো, তার মানে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তার মানে ওটা হয়ে গেল 30, মানে 12, 13। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট বোঝা যাচ্ছে? এবার যখন আমি 40 থেকে হয়ে গেল, এবার 40 থেকে 50 যখন করছি, তার মানে 50-এর কম, 40-এর কমগুলো বাদ দিয়ে দেবো 50-এর কম থেকে, তাহলে এই 40 থেকে 50-এর মধ্যে পেয়ে যাব, তার মানে সেটা কত হচ্ছে? 18। আর লাস্টে 10। বোঝা গেল? আর লাস্টে এখানে আমার এটা আমাকে লিখতে হবে, সেটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটা? এটাই, 8 + 15। তাহলে মনে রাখবে যখন এই যে ক্ষুদ্রতর সূচকের অঙ্ক দেবে, এটা আসলে ক্রমযৌগিক পরিসংখ্যাই থাকে। 29, 42, 60 আর 70, এটাকে যোগ করে নাও, এটাই হচ্ছে n বা সামেশন এফআই, যাই বলবে। 10, 20, 30, 40, 50 আর 16 আর 4, 20, 70, 50, 20, 70, এটাও 70, এটাও 70, এটা n, এই দুটো সমান হবে। এবার চলো আমরা ইনফরমেশন লিখতে শুরু করি। সবার প্রথমে আমার কি এসে গেছে? n ইকুয়ালস টু পেয়ে গেছি 70, তাহলে n/2 কত? 35। ঠিক, 35তম পদ। এবার দেখো এখানে ক্রমযৌগিকে 35, এখানে 29 অব্দি আছে, মানে 35 মানে এখানে ঢুকছে, তার মানে এটা কত? 1 2 3 4, 1 2 3 4, এই যে 30 থেকে 40 এই শ্রেণীর মধ্যে ঢুকছে, তাহলে লিখবো। সুতরাং মধ্যমা সম্বলিত শ্রেণী হলো 30 থেকে 40। তাহলে যদি 30 থেকে 40 মধ্যমা সম্বলিত শ্রেণী হয়, এখান থেকে চট করে দুটো ইনফরমেশন পেয়ে যাব। দ্যাট ইজ L1, মানে নিম্ন শ্রেণীসীমা, নিম্ন শ্রেণীসীমা না L1, আর হচ্ছে H 30 থেকে 40 মানে 10 হয়ে গেল। n/2 অলরেডি 35 জেনে গেছি। এইবার এটা যদি মধ্যমা শ্রেণী হয়, তাহলে এইটা হয়ে গেল আমার F, তাহলে F সমান সমান কি হয়ে গেল? 13। তাহলে এটা যদি F হয়, তাহলে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, দ্যাট ইজ CF। তাহলে CF কি হবে? CF হয়ে যাবে 29। দেখো, এই হয়ে গেল কনসেপ্ট। ঠিক আছে, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না আর শোনা যাচ্ছে না, এখানে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং। তাহলে তুমি একবার ক্লাসটা থেকে তুমি একবার ইসে করো, বেরিয়ে যাও, লিভ করো, যখন দেখবে এরকম প্রবলেম হচ্ছে একবার লিভ করবে, লিভ করে আবার জয়েন করো। ঠিক আছে, তাহলে এবার মধ্যমা সমান সমান ফর্মুলায় ফেলে দেবো। মধ্যমা সমান সমান চলে আসি, সব ইনফরমেশন আমার কাছে এসে গেছে। ফর্মুলা বলছে L1 প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। L1 এর ভ্যালু কত? L1 30, n/2 এর ভ্যালু কত? 35, CF এর ভ্যালু কত? 29, F এর ভ্যালু কত? 13 ইন্টু H এর ভ্যালু 10। তাহলে এটা হয়ে গেল 6, মানে 60/13, 60/13। চার 13 52, 8
দশমিক দিয়ে 0, 5 13 65, 6 দিয়ে যাবে 2, 2 মানে 0 আসবে, 13 একে 13, 7 0 আসবে, 5 13 65, আমার আর দরকার নেই, শুধু 4.615 এসে গেছে, ব্যাস এটাই যথেষ্ট। 30 প্লাস 4.615 ডট ডট ডট। তাহলে এবার যদি আমি এটাকে অ্যাপ্রক্সিমেট করে নিই তাহলে এটা 4.62 হয়ে যাবে, কারণ 5 বা 5-এর বেশি থাকলে বলেছিলাম আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যায়। তাহলে এবার যদি এটাকে যোগ করে দাও তাহলে বেরিয়ে যাবে 34.62, প্রায় 34.62, প্রায় জাস্ট যোগ করে দাও তাহলে বেরিয়ে যাবে। এটাই তোমাদের উত্তর। বোঝা গেল না যায়নি? জাস্ট নর্মালি আগে ভাগ করে নেবে, দেন ক্যালকুলেট করবে, বাকি ফর্মুলায় ফেলে দেবে, অঙ্ক এমনি মিলে যাবে। হলো? চলো নেক্সট অঙ্কে যাই আমরা। নিচের পরিসংখ্যা বিভাজন তথ্যটি মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে মধ্যমা নির্ণয় করা খুব সহজ। আবারও বলে দিলাম, এই দুটো চার্ট থাকবে, যদি দিয়ে দেয় তাহলে 3 নম্বরে কি হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা বলে বার করবে। সময় কম, তাড়াতাড়ি করছি। ক্রমযৌগিক পরিসংখ্যায় শুধু এটা 15 হবে, তারপর এটা যোগ হয়ে যাবে 20 30, এটা হয়ে গেল 40 70 74, এটা 84। ঠিক, তার মানে এইটার সংখ্যাটাও যদি যোগ করি তাহলে কত বেরোবে, যেটা আমরা n বা সামেশন fi বলি, সেটা কত বেরোবে যোগফলটা? 30 40 50 60 70 80 84, 84, এখানেও 84 বেরোলো। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি করতে হবে, n/2 করে দেখতে হবে। n/2 সমান সমান কি হবে, 84 মানে 42তম পদ। তাহলে 42 কোথায় ঢুকছে, এখানে 40, তারপরে 70 চলে যাচ্ছে, তার মানে এখানে 42 ঢুকছে। তাহলে এইটা হলো সংখ্যাগুরু বলছি মধ্যমা সম্বলিত শ্রেণী বা মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী কত বেরোলো, 30 থেকে 60। তাহলে সুতরাং এখান থেকে L1 বলতে পারি 30, L1 30 হয়ে গেল। আর 30 থেকে 60 যদি মধ্যমা হয় তাহলে H কত হয়ে গেল, 30, এইটা পেয়ে গেলাম। আচ্ছা, এইটাই তাহলে কি হয়ে গেল, আমার F হয়ে গেল। আর মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে এইটা হয়ে গেল আমার CF 40টা। তাহলে F কি হয়ে গেল, F হয়ে গেল আমার 30, আর CF হয়ে গেল আমার 40। ডান। এবার ফর্মুলা কি, মধ্যমার ফর্মুলা বলছে L1 প্লাস, L1 কত এখানে 30 বসিয়ে দাও, প্লাস F n/2, n/2 কত 42, মাইনাস কি হবে CF, CF মানে 40 ডিভাইডেড বাই কি হবে F, F মানে 30 ইন্টু কি হবে, ইন্টু হবে H, H মানে 30। আচ্ছা, F এখানে 30 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এটা বেসিক্যালি কেটে যাবে, এটা কত হয়ে যাবে 30 প্লাস 2 অর্থাৎ 32। এটা হয়ে গেল তোমাদের আনসার। বোঝা গেল না যায়নি? দেখো কনসেপ্ট দেখো, ঠিক আছে, কিচ্ছু নেই, নর্মাল ফর্মুলায় বসিয়ে দিয়েছি, অঙ্ক হয়ে গেছে। চলো পরের প্রশ্নে যাই। পরিসংখ্যা বিভাজনের সংখ্যা তত্ত্ব থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি।
চলো সংখ্যাগুরু মান নির্ণয় করা যাক। তাহলে সংখ্যাগুরু মানের জন্য কি করতে হবে, আমাদেরকে আরোই কিছু করতে হবে না, সংখ্যাগুরু মান বলেছে। এবার এটার মধ্যে সব থেকে ম্যাক্সিমাম যেটা আছে সেটাকে বলো, এটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এটা হয়ে গেল আমার FM, তাহলে এটা তার আগে, তাহলে এটাকে বলবো FM -1, আর সমান চিহ্নগুলো দিচ্ছি না, এটা FM -1, এটা FM, আর এটাকে বলবো FM +1। এবার দেখো যেখানে FM আছে, তাহলে এই যে শ্রেণীটা এটাকেই আমরা বলবো সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী, সংখ্যাগুরু মান শ্রেণী। ডান। তাহলে L1 এখান থেকে খুব ইজিলি বলে দেবো, L1 কত, 12। তারপরে FM পেয়ে গেছি, FM কত বলবো, 18। FM -1 সেটা কত, 10, আর FM +1 সেটা কত, 14 হলো। এইবার এইটা H বার করতে হবে, H মানে শ্রেণী দৈর্ঘ্য। দেখো সংখ্যাগুরু মান 12 থেকে 16, তার মানে কত হয়ে গেল, 4। তাহলে এবার সংখ্যাগুরু মানের ফর্মুলাটা কি, L1 plus FM minus তো টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আজকে একটু বোর্ডটা প্রবলেম হচ্ছে, তো আজকে আমি এখানে শেষ করে দিলাম, টাইমও হয়ে গেছে। তো এই যে অঙ্কটা বাকি রইল, পরের দিন এই সংখ্যাগুরু মানের এই দুটো অঙ্ক দেখিয়ে শেষ করে তারপরে আমরা নতুন অধ্যায় বা নতুন চ্যাপ্টারে যাব। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই ক্লাস শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।